গল্পের শুরুতে দেখা যায় মধুমিতা রেহানকে বলছে কাল তোর জেঠুর জন্মদিন না। রেহান তখন বলছে হ্যাঁ তো, তাই তো আমি ভুলেই গেছিলাম, কিন্তু তুই কোথা থেকে জানলি? মধুমিতা তখন জানায় যে ছোট কাকি আর মিশকার সঙ্গে তো আমার কথা হলো, তাই তো আমাকে বললো। আর শোন, আমি আজকে রাত 12টার সময় একটা কেক নিয়ে তোদের বাড়িতে যাব। জেঠুমণিকে সারপ্রাইজ দেওয়া হবে, আর বাকি কিন্তু সমস্ত কিছু তোর দায়িত্ব, তুই সকলকে জানিয়ে রাখবি। রিয়ান তখন বলছে সে আমি জানিয়ে রাখবো, কিন্তু একটা জিনিস দেখছি, তোর তো কাকিমণি আর বৌমণির সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে, খুব সামলে থাকিস কিন্তু। মধুমিতা তখন বলছে দেখ রেহান, ওদের সঙ্গে আমার স্ট্যাটাস মেলে, সমস্ত কিছু ম্যাচ হয়, সেই কারণেই আমি ওদের সঙ্গে একটু বন্ধুত্ব রেখেছি। কিন্তু সরি রেহান, তোর বউয়ের সঙ্গে আমার এই বন্ধুত্বটা হওয়া কোনোদিনই পসিবল নয়। রেহান তখন বলছে যে সেটা তো ঠিকই, কারণ রূপাই আর 5টা মেয়ের মতন সাধারণ নয়, ওর স্ট্রাগলটাও সাধারণ নয়। ওকে বোঝাটা না একটু ডিফিকাল্ট, তাই চট করে ওর সঙ্গে কেউ মিশতে পারে না, আর তাই ওর কেউ বন্ধুও হতে পারে না। মধুমিতা তখন বলছে কেন, তোর বউ কি আলাদা? রেহান তখন বলছে যে রূপাই বাস না চালালে ওর বাড়ির লোক খেতে পাবে না। জেঠুমণি বাস চালাতে না করেছিল, বলেছিল যে ওকে প্রত্যেক মাসে কিছু টাকা দিয়ে হেল্প করবে, কিন্তু রূপাই সেই মনিটারি হেল্পটা নেয়নি। আর আমি শিওর রূপাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেই মনিটারি হেল্পটা নিত আর বাড়িতে বসে থাকতো, সেই টাকাটা নিজের বাড়িতে দিত। কিন্তু রূপাই সেই রাস্তাটা বেছে নেয়নি, রূপাই নিজে বাস চালায়, বাড়িতে টাকা দেবার মতন শক্ত পথটা বেছে নেয়। তুই জানিস রূপাই একটা নতুন ইঞ্জিন বানানোর চেষ্টা করছে, আর সেই ইঞ্জিনটা যদি রূপাই বানাতে পারে তাহলে কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার হবে। মধুমিতার তো খারাপ লাগছে, তাও হাসতে হাসতে রেহানকে বলছে বাবা রেহান, তুই তো আমাকে প্রথম দিন বলেছিলি যে তুই এই বিয়েটা মানিসই না, তোর সঙ্গে ওর বিয়েটা জোর করে দিয়েছে, এখন দেখ তোর ওপিনিয়ন তো পুরোটাই বদলে গেছে। রেহান তখন মধুমিতাকে বলছে তুই রূপাইয়ের সঙ্গে একবার ভালো করে মিশে দেখ, তোর ধারণাও পুরো বদলে যাবে। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে রাতের বেলা রেহান গিয়েই নিজের দরজাটা খোলে আর মধুমিতা বাগচিকে ভেতরে ঢুকিয়ে আনে। আসলে মধুমিতা বাগচি তো এসেছে জেঠুর জন্মদিনে কেক নিয়ে, কিন্তু এদিকে তো দেখা যাচ্ছে ডাকাতরা রেহানদের বাড়ির সামনে এসে হানা দিয়েছে। এদিকে দেখা যাচ্ছে মধুমিতা যেই কেকটা এনেছে জেঠুমনির জন্য, সেই কেকটা তো রেহানের বেশ পছন্দ হয়েছে। মধুমিতা তখন রেহানকে বলছে আমি জানিস তো খুব চিন্তায় ছিলাম যে তোর কেকটা পছন্দ হবে কিনা। ঠিক তখনই দেখা যায় বাড়ির সকলে তো আস্তে আস্তে আসা শুরু করেছে। রেহান গিয়ে জেঠুমনিকে ধরে ধরে আনছে। জেঠুমনি তো রেহানকে বলছে জানিস তো আমার এসব একদম পছন্দ না, রাত 12টার সময় তোরা কি শুরু করেছিস বলতো? রেহান তখন জেঠুকে বলছে জেঠু তুমি আসো না, তোমার ভালো লাগবে, সকলে দেখো তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে। জেঠু তো এবার সেই সমস্ত কিছু দেখেই অবাক হয়ে যায় যে এত সুন্দর করে ঘরবাড়ি সাজানো, কেক বসানো। জেঠু রেহানকে বলছে আমি না এই প্রথম এরকম সারপ্রাইজ পেলাম, এটা তো আমার পুরো কল্পনার বাইরে ছিল, এখন আমি এই বিদেশি কায়দায় কেক কাটবো? জেঠি তখনই জেঠুকে গিয়ে বলছে ও আবার তুমি এই খিটখিটানি শুরু করে দিয়েছো, একটু বয়স বেড়েছে কি না বেড়েছে তুমি অমনি খিটখিটানি শুরু করে দিয়েছো, তাড়াতাড়ি কেক কাটবে তা না মুখটা ভেজার করে দাঁড়িয়ে আছো, উল্টো পাল্টা আজে বাজে কথা বলছো। জেঠু তখনই জেঠিকে বলছে আচ্ছা বাবা, তোমার এই যুক্তির কাছে আমি হার মানলাম, তো আমি একটা সত্যি কথা বলবো, আমার না বেশ ভালোই লাগছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আশীর্বাদ। পর মধুমিতা জেঠুমনির হাতে ছুরিটা দিয়ে বলছে জেঠুমনি এই নিন কেকটা কাটুন, আমি এই কেকটা এনেছি। মানসী তখন জেঠুকে বলছে বড়দা, মধু কিন্তু রেহানের সঙ্গে ছোটবেলায় এক স্কুলেই পড়তো, দুজন দুজনের বেশ ভালো বন্ধু। সবাই তখন কথাটা শুনেই অবাক, মনে মনে বলছে স্কুলের বন্ধু? নার্সবাবু এতদিন এমন ভান করছিলেন যেন দুদিনের সবে চেনেন। এরপর এদিকে দেখা যাচ্ছে জেঠুমনি তো বেশ সুন্দর করে মজা করে কেকটা কাটে। জেঠুর কেকটা কাটা হয়ে যাওয়ার পর রূপাই জেঠুকে বলছে জেঠু আমি না আপনার জন্য একটা বেশ সুন্দর কেক বানিয়েছি, যদি একটু দয়া করে আমার কেকটাও কাটেন। বলেই রূপাই ছুটে গিয়ে নিজের হাতের বানানো কেক এনে জেঠুর সামনে দেয়। ইস্কা তখনই রূপাইকে খোঁটা দিয়ে বলছে ইস বাবা, তুমি এরকম সস্তার কেক একটা এত দামি কেকের পাশে রাখলে, তুমি তো ভালো কেকটার মান ইজ্জত সমস্ত কিছু ডুবিয়ে দিলে। মধুমিতা তখন সকলকে বলছে যে আমি যদি এমন জানতাম তাহলে কেকটাই আনতাম না আমার। এটি তখন মধুমিতাকে বলছে সে কি মধুমিতা, তুমি রাগ করছো কেন? এই যে তুমি এত সুন্দর এত দামি একটা কেক এনেছো সেটা তো জেঠুমনি কাটলো, আর উনি যথেষ্ট খুশিও হয়েছে তোমার কেকটা দেখে, কিন্তু তাই বলে তো আমরা রূপায়ের নিজের হাতের বানানো কেকটাকে তো আর ফেলে দিতে পারি না, আমার মনে হয় ওই কেকটাকেও কাটা উচিত। এরপর দেখা যাচ্ছে জেঠুমনি রূপায়ের বানানো কেকটা হাতে করে নিয়ে ওর মাকে বলছে মা সেই কেক, সেই ছোটবেলার সেই ঘরোয়া কেক, মা তুমি করতে না বলো এই কেকটা। এরপর জেঠুমনি ঠিক করে যে কেকটা সে নিজের হাতেই কাটবে। এবার রূপায়ের বানানো কেকটা তো জেঠুমনি কাটে, আমি গিয়ে জেঠুমনিকে কেকটা খাইয়ে দেয়।
জেঠুমণি তো রূপায়ের বানানো কেকটা খেয়ে একেবারে মুগ্ধ হয়ে যায়। বলছে এই কেকটা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। এই কেকটার মধ্যে না আমার ছেলেবেলার স্মৃতি লুকিয়ে রয়েছে। রূপাইও তো কথাটা শুনে খুব খুশি হয়। ঠিক তখনই দেখা যায় কিছু ডাকাতের দল এসে রূপাইদের সকলের মাথায় বন্দুক ধরেছে, বলছে কেউ এখান থেকে নড়বি না। রেহান সকল ডাকাতদের বলছে এই তোরা কারা, তোরা এই বাড়িতে কি করে ঢুকলি? ডাকাতটা তখন রেহানকে বলছে যে কি করে ঢুকলাম সেটা বড় কথা নয়, তুই যদি এখান থেকে নড়ে পালানোর চেষ্টা করেছো না তাহলে গুলি বুকে ঢুকিয়ে দেবো। বল তাড়াতাড়ি বাড়ির আলমারির চাবিটা কোথায় আছে, কার কাছে আছে, তা নাহলে কিন্তু গুলি করে দেবো। এরপর সকল ডাকাতরা মিলে তো সকলের হাত থেকে মোবাইলগুলো কেড়ে নেয়। মানসী তো এবার জেঠুকে বলছে দেখলে তো ওই মেয়েটাকে ঢোকালে এই বাড়িতে আর ডাকাতও পেছন পেছন ঢুকে এলো। জেঠু তো তখন বলছে যে সমস্ত কিছুতে রূপায়ের দোষ কেন দাও তুমি? মানসী তখন বলছে যে এবার তো আমরা পুরোপুরি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাব, আমাদের টাকা পয়সা গয়না সমস্ত কিছু এরা নিয়ে চলে যাবে। আমার কি মনে হচ্ছে বলুন তো, এই যে ডাকাতের লোকগুলো না এইগুলো সব রূপায়ের বস্তির লোক। ডাকাতগুলো এবার সকলকে বলছে বাড়ির মেন চাবিটা কার কাছে আছে দে এক্ষুনি। মানসী তখন বলছে ওটা বর্দি ভাইয়ের কাছে আছে। ডাকাতগুলো তখন বলছে কে বর্দি ভাই এখানে? মানসী তখন বলছে যে বর্দি ভাই তো এখন ঘুমাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, তোমরা এখন যাও। ডাকাতগুলো তখন বলছে ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? তখনই দেখা যায় রূপাই একটা ডাকাতকে ঠেলে ফেলে দিয়ে ওই কেক কাটার চাকুটা নিয়ে রেহানের গলায় ধরেছে। বাড়ির সকলে তো পুরো চমকে যায় যে রূপাই কেন আবার রেহানের গলায় চাকুটা ধরতে গেল। রূপাই ডাকাতদের বলছে যে এই বেটা ডাকাত, ডাকাতি করতে এসে কি নিজেদের প্রাণ হারাবি? এই যে মিস্টার রেহান মল্লিক, বেশি চালাকি করার চেষ্টা করবি না। এই যে চাকুটা দেখছিস না, এটা তা নাহলে গলার এফোড় ওপর করে দেবো। সকলে তো শুনেই অবাক কথাটা। এটি রূপাইকে বলছে এ রূপাই তুমি কি করছো কি, ও তো তোমার স্বামী, তুমি তার গলায় ছুরি ধরেছো কেন, কি করবে? তোমার মাথা ঠিক আছে তো? রূপাই তখন জেঠিকে হাঁক মেরে ওঠে, বলছে এই একদম চোপ, একদম না রূপাই রূপাই করবি না, ওই কর্নারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাক। রূপাই তো এবার জেঠিকে তুই তকারি করা শুরু করে দিয়েছে। সকল ডাকাতরা তো এবার বাড়ির সকলকে একটা কর্নারে নিয়ে গিয়ে বসায়। রূপাই তো এবার পুরো ডাকাতদের লিডার হয়ে যায়। রূপাই যেমন যেমন বলছে ডাকাতরা তো তেমন তেমনই করছে। রূপাই তো রেহানের গলায় চাকুটা ধরেই আছে। রেহান তো চেল্লাচ্ছে, বলছে রূপাই তুমি আমার কথাটা শোনো। রূপাই বলছে এই একদম না রূপাই রূপাই করবি না। এ রূপাই আমি না ডাকাতেদের রানী, আমি এবাড়ির বউ সেজে রয়েছি এখান থেকে সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে চলে যাব বলে। এদের সব কটাকে এখানে মেরে সব কিছু নিয়ে এখান থেকে চলে যাব। এরপর রূপাই সমস্ত ডাকাতদের বলছে কিন্তু এর মাঝেই তোমরা ঢুকে পড়লে বস, আমি কোথায় তোমাদের বাঁচালাম আর তুমি আমার খাবার মুখের সামনে থেকে কেড়ে নিলে তোমরা। ডাকাতগুলো তখন রূপাইকে বলছে এই কি বলছিস তুই, কে তুই? রূপাই তখন ডাকাতদের বলছে আরে বাবা একই লাইনে কাজ করি এতদিন ধরে, অথচ আমাকে চেনো না? আরে আমি রূপাই সাহা, এই গুপ্পাড়ার বস্তিতে থাকি, আমি সকালবেলা বাস চালাই আর রাতে ডাকাতি করি। সকলে তো কথাগুলো শুনেই চমকে যায়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় রূপাই কি সত্যিই ডাকাত নাকি নাটক করছে? কমেন্টে অবশ্যই জানাবেন।